আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আজ ঢাকার 6 স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে 2টা 40 মিনিটে, ঢাকা 15 আসনে মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় 3টা 30 মিনিটে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে তিনি যাবেন ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে। বিকেল 4টা 20 মিনিটে সেখানে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে 5টা 10 মিনিটে এবং ঢাকা 11 আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা 6টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এছাড়া আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণের 7টি সহ মোট 8টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। কিছুক্ষণ পরই রাজধানীর এসিবি চত্বরের জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, কখন শুরু হবে তারেক রহমানের জনসভা আর সবার উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে সুমনা দেখতেই পাচ্ছেন যে ঠিক দুপুর 2টা নাগাদ এই পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এসে যোগদান করার কথা রয়েছে এবং তার জন্যই আসলে এই রাস্তাটি একটি চলাচলগামী এবং একটি ব্যস্ত সড়ক, যেই ব্যস্ত সড়কে আসলে যাতে জনদুর্ভোগ না হয় এই পথসভাকে ঘিরে নেতাকর্মীরা রয়েছেন বা এই প্রচারণা ঘিরে আসলে যারা কাজ করছেন সবাই কিন্তু চেষ্টা করছেন যে গাড়িগুলো আসলে যাতায়াত করছে বা ঠিক আজকে একটি কাজের একটি যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছে তারা যাতে আসলে খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, যার কারণে কিন্তু রাস্তাটি আসলে সচল রাখা এবং সময়ের মধ্যেই আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন এবং তার সেই উপস্থিতিকে ঘিরে আসলে এই এলাকার যেসব নেতাকর্মীরা রয়েছে নেতাকর্মীরা আসলে খুবই উৎসাহিত, কারণ নির্দিষ্ট সময়ের আগে থেকে আমরা দেখেছি যে সকাল থেকেই এই পুরো এলাকাটি আসলে ধানের শীষের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণার বিভিন্ন গান স্লোগান মিছিলে আসলে মুখরিত হয়ে উঠেছে এবং পাশাপাশি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে আসলে রাজধানীতে দীর্ঘ বছর পরে দীর্ঘ যুগ পরে আসলে বলতে হয় যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এই প্রচারণা বা নির্বাচনী জনসমাগম সেই সমাগম আসলে ঘটতে চলেছে। 17 আসন কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিজ এলাকা এবং সেই নিজ এলাকার একটি অংশ কিন্তু এই ইসিবি চত্বর পুরো এলাকাটি এবং এই এলাকায় কিন্তু দুপুর 2টা নাগাদ তার এসে এই পথসভায় যোগদান করার কথা রয়েছে এবং এই পথসভায় উনি যোগদান করবেন। যোগদানের পাশাপাশি কিন্তু তিনি এই নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ভোট দেবেন। ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার সাথে সাথে কিন্তু এলাকার যে সব সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে তিনি কথা বলবেন। তার যে নির্বাচনী ইশতেহার এবং নির্বাচনের যে প্রতিশ্রুতির মাধ্যমে আসলে নতুন বাংলাদেশ গঠন করতে পারবে এবং সেই নতুন বাংলাদেশের কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে তিনি বারবার আসলে বলছেন যে জনগণের যেসব সুবিধা অসুবিধা বা রাজধানীবাসীর আসলে যে সুবিধা অসুবিধা রয়েছে সেই সুবিধা অসুবিধাগুলো নিয়েই কিন্তু আসলে তিনি কথা বলবেন এবং পরবর্তীতে কিন্তু তিনি ঢাকাতে আরো 5টি জনসমাগমে যোগদান করবেন এবং সেই 5টি জনসমাগমের মধ্য দিয়েই কিন্তু ঢাকা 17 আসনের যে নির্বাচনী যে সমাগম এটি আজকের মতন শেষ হবে। পরবর্তীতে কালকেও কিন্তু তিনি আরো নির্বাচনী জনসভায় যোগদান করবেন। সুমনা, এই ছিল ইসিবি চত্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। 54 বছরে শাসক পরিবর্তন হয়েছে কিন্তু দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীনতার আগে বিদেশিরা লুটপাট করেছে আর স্বাধীনতার পরে দেশের শাসকরা লুট করে বেগমপাড়া গড়েছে বলেও অভিযোগ করেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানের পরও যারা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে পারে না, নির্বাচনে জনগণ তাদের গ্রহণ করবে না বলে উল্লেখ করেন জামায়াতের আমির। সকালে রাজধানীর বাড্ডায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করারও ঘোষণা দেন জামায়াতের আমির।
24-এ আমাদের যুব সমাজ ছাত্রছাত্রীরা বিশাল কোনো দাবি নিয়ে রাস্তায়। চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, ফলে অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা। শনিবার সংবাদ সম্মেলনে তারা জানান, এবার বহিনোঙরের কার্যক্রমও বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করেন, কিন্তু দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়ায় আবারও অনির্দিষ্টকাল কাজ বন্ধ রাখার ঘোষণা দেন তারা। এর আগে গত 31শে জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে বন্দর রক্ষা পরিষদ। চট্টগ্রাম বন্দরের এই মুহূর্তের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, ধর্মঘটের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কর্তৃপক্ষ কি বলছে? সুমনা, কর্তৃপক্ষ বন্দরের চেয়ারম্যান কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন এখানে তারা আজকে কেউ যদি কাজে বাধা দেয় বা কাজে যদি যোগ না দেয় সেক্ষেত্রে এটি যেহেতু আইনি বিষয়, তাহলে আইনানুগভাবে যে ব্যবস্থা না সেটি নেবেন, কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কিন্তু আমরা সরেজমিনে যেটা দেখছি এখানে বন্দরে সম্পূর্ণ কিছু অপারেটিং এ বন্ধ রয়েছেন। আজকে থেকে জাহাজের যে বাঁধ সেটিও কিন্তু বন্ধ রয়েছেন। গত ধর্মঘটে কিন্তু জাহাজের বাঁধ খোলা ছিল, আজকে থেকে জাহাজের বাঁধ বন্ধ। এবং চট্টগ্রাম বন্দরের এই বন্দর গেটে কিন্তু ভেতরে 10টি জাহাজ অপেক্ষমান রয়েছেন এবং বহির্নোঙরের বাইরে আরো 3টি জাহাজ, টোটাল 15টি জাহাজ কিন্তু এখানে আমদানি প্রক্রিয়া খালাসের জন্য তারা বন্দরে এখানে অপেক্ষারত রয়েছেন। এবং এই মুহূর্তে বন্দরে 42,000-এর কাছাকাছি কন্টেনার কিন্তু জমে আছে, যেটির ধারণ ক্ষমতা 59,000। এবং অন্যান্য সময়ে যেভাবে প্রতিদিন 4 থেকে 5,000 কন্টেনার ডেলিভারি হয়, সেটি আজকে সকাল থেকে একটি কন্টেনার ডেলিভারি হয়নি, যেহেতু গত 2 দিন শিথিল ছিল। গত 2 দিনে কিন্তু প্রায় 6,000 কন্টেনার ডেলিভারি হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে পুরোপুরি কাজ বন্ধ রয়েছে এবং বন্দর ভবনে যেটি দাপ্তরিক কাজ, আমরা দেখেছি দাপ্তরিক কাজে কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু কাজে যোগ দেননি। এবং বন্দর রক্ষা পরিষদের যারা আন্দোলনরত তারা আমাদেরকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। তারা বলছে তাদের যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে পুলিশে হয়রানি করা হচ্ছে এবং তাদের বেশ কয়েকজন শ্রমিককে আটক করার খবর কিন্তু আমাদেরকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন আমাদের ক্যামেরায় প্রতিদিন যে প্রাণচাঞ্চল্য থাকে, এখানে কর্মব্যস্ততা থাকে চট্টগ্রাম বন্দরে, সেটি কিন্তু একদমই নেই, শুনশান নীরবতা। এখানে শুধু যারা কয়েকজন প্রহরী রয়েছেন এবং বন্দরের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কেউ মাঝে মাঝে এখানে এসে দেখছেন। এছাড়া এখানে সম্পূর্ণ বার্থিং, ডেলিভারি, অপারেটিং, গাড়ি প্রবেশ সবকিছু কিন্তু বন্ধ রয়েছেন। সব মিলিয়ে পুরো স্থবির হয়ে আছেন বন্দর। এবং কর্তৃপক্ষ বলছেন এটি তারা চেষ্টা করছেন, কেউ যদি কাজে যোগ দিতে বাধা দেয় তাহলে তারা সেভাবে ব্যবস্থা নেবেন, এমনটাই জানিয়েছেন। তো সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরে স্থবির হয়ে রয়েছেন ব্যবসায়ীরা, লোকসান গুনছেন। ব্যবসায়ীরা বলছেন এটা দ্রুত সময়ের মধ্যে সমস্যা যেন সমাধান হয়। সুমনা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জনই শিশু। স্থানীয় সময় শনিবার দেশটির বাদাখশান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে 6 শিশু, 5 নারী ও 4 জন পুরুষ রয়েছেন। দুর্ঘটনার জন্য সড়কের ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেন স্থানীয় পুলিশের মুখপাত্র। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে 12 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।